হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আমরা লাস্ট দুটো ভিডিওতে ক্যালকুলাস নিয়ে কিংবা কলনবিদ্যার যে প্রাথমিকভাবে যে প্রয়োগ রয়েছে আমাদের পদার্থবিদ্যাতে সেটা নিয়ে আলোচনা চলছে আমাদের। তো অবকলনের ফর্মুলা কিংবা নিয়মগুলো সম্বন্ধে আলোচনা করা হয়নি। লাস্ট ভিডিওতে আমরা প্রবণতা নিয়ে আলোচনা করেছিলাম, স্লোপ নিয়ে। তো এই ভিডিওটা শুধুমাত্র আমরা অবকলনের কিছু সূত্র, বইতে যা সূত্র রয়েছে আমি সবগুলো বলবো না, কারণ সবগুলো আমাদের ফিজিক্স 11-12 লাগে না। তো অযথা তোমাদের উপরে চাপ বাড়িয়ে লাভ নেই। যে কটা মূলত লাগবে সেই কটাই হবে, বাকিগুলো তোমরা যখন অঙ্কের সিলেবাসের মধ্যে ঢুকবে, যখন ক্লাস 11 এর শেষের দিকে ডেরিভেটিভের ফর্মুলাগুলোতে 12 এর সমাকলনের প্রয়োগগুলো আসবে, তখন এক্সট্রা ফর্মুলাগুলো এমনিও জেনে যাবে উচ্চ মাধ্যমিকের আগে। তো সেটা নিয়ে কোনো সমস্যা থাকছে না। ফিজিক্সে যে ফর্মুলাগুলো বেশিরভাগ ক্ষেত্রে লাগে, 90% ক্ষেত্রে লাগে, সেইটাই আমরা কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তো অবকলন সম্বন্ধে আমরা আলোচনা করেছি, তো সেখানে দেখেছি যে কোনো একটা ফাংশন সাপোজ ধরো এইভাবে রয়েছে, তাহলে অবকলন করা মানে ধরো প্রথম ক্রমের অবকলন করা মানে এটা হচ্ছে dy/dx। তখন কিন্তু এই fx টা লেখা যাবে না, যদি ফাংশন হিসেবে লিখতে চাই তখন একটা উপরে প্রাইম চিহ্ন আমরা দিয়ে থাকি বোঝার জন্য যে কবার অবকলন করা হয়েছে। একটা প্রাইম থাকা মানে একবার অবকলন করা হয়েছে। তো একে আমরা বলে থাকি কি না, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, কিংবা আরেকটা যেটা প্রচলিত নাম সেটা হচ্ছে ডেরিভেটিভ। তো এই নামটাই প্রচলিত। এই যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন কিংবা ডেরিভেটিভ, যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, এইটাকেই আমি আগেরটায় তোমাদের বলেছিলাম ক্যাপিটাল ডি ইনটু ওয়াই, যেখানে এই ক্যাপিটাল ডি টা হচ্ছে ডি বাই ডিএক্স। এই ডি বাই ডিএক্স টা হচ্ছে সেই অপারেটরটা, তো এটা হচ্ছে ডি বাই ডিএক্স। তো যদি আমরা এটা আরেকবার করি, অর্থাৎ দ্বিতীয় ক্রমের অবকলন, তো দ্বিতীয় ক্রমের অবকলন মানে এটা অ্যাকচুয়াল হচ্ছে এইটা কি ddx, আর এখানে থাকছে dy/dx। তখন কিন্তু আমরা এটা দুটো প্রাইম দিয়ে কিন্তু বোঝাবো। তো আমাদের ক্লাস 11-12 এ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অবধি করলেই হবে। গ্র্যাজুয়েশনে গেলে তখন nth অর্ডার অবধি করতে হয়, ম্যাথে ম্যাথমেটিক্সে কিছু অঙ্কতে। তো তখন আলাদা ব্যাপার। এইচএসে কিন্তু সেকেন্ড অর্ডার অবধি হলে আমাদের ত্বরণ হোক, বেগ হোক, কিংবা আরো যেসব রাশি রয়েছে সেগুলো কিন্তু সেকেন্ড অর্ডার অবধি হলেই হবে। অর্থাৎ কিছুই না, একবার অবকলন করলাম, যা পেলাম তাকে আবার একবার অবকলন করলাম, যেটা পাবো সেটাই হচ্ছে দ্বিতীয় ক্রমের অবকলনের উত্তর। তার মানে এইটা দাঁড়াচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে এইটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো এই যে ফর্মুলা আমরা ইউজ করব, যে ফর্মুলাগুলো আমাদেরকে ইউজ করতে হবে সেটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো ফর্মুলাগুলোকে আমি একদম শর্ট লিস্টেড করেছি, কারণ অর্ধেকের বেশিকে বাদ দিয়েছি, যে কটি লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফর্মুলাটা হচ্ছে, তার আগে এটা বলি, আমি yx লিখেছি বলে সবসময় yx থাকবে তা না, সে এরকমও যদি কিছু থাকে কোনো অসুবিধা নেই, সেগুলো হবে, কিন্তু নিয়ম সে একই থাকবে। তখন y এর ভূমিকায় আছে z, x এর ভূমিকায় আছে t, তো সেটা নিয়ে কোনো সমস্যা কিন্তু নেই। এবারে যেটা বলছিলাম যে অবকলনের সবচেয়ে ফান্ডামেন্টাল যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে কোন ধ্রুবক রাশি যদি অবকলন করার চেষ্টা করা হয় তখন কিন্তু শূন্য হবে। তার কারণ একদম সহজে বলি, অবকলন মানে হচ্ছে পরিবর্তন। তো ধ্রুবক রাশির তো কোনো পরিবর্তন হয় না, তাকে একবার করো, 5 বার করো, 10 বার করো, সেটা কিন্তু শূন্যই থাকবে। আমরা ছোট্ট এক্সাম্পল তোমাদের দিই। সাপোজ একটা ফাংশন এরকম রয়েছে y = 4a, বলা হয়েছে যে 4 তো কনস্ট্যান্ট, তোমরা জানো, জাস্ট ইট ইজ জাস্ট এ নাম্বার, আর a হচ্ছে ধ্রুবক, সেখানে বলা হয়েছে a হচ্ছে ধ্রুবক রাশি কিংবা কনস্ট্যান্ট। তো এর যখন তোমাদেরকে অবকলন করতে বলা হয়েছে তাহলে কিন্তু উত্তর হবে শূন্য, যেহেতু ধ্রুবক পদ রয়েছে। কিন্তু যদি এই ফাংশনটা থাকতো এইরকম, এখানে কিন্তু x² টা ধ্রুবক নয়, এটা কিন্তু একটা চলরাশি, তখন কিন্তু অবকলন করার সময়
4 এর তো অবকলন হবে না, কিন্তু উত্তর শূন্য হবে না, যেহেতু এর সঙ্গে গুণ আকারে একটা চলরাশি আছে তাই এর অবকলন কিন্তু হবে, কিন্তু 4 এর হবে না। কিন্তু যদি যোগ আকারে থাকে তখন কিন্তু প্রথম পদে শূন্য হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। দ্বিতীয় সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় যে সূত্র, সেটা হচ্ছে এইটা, মানে বীজগাণিতিক যে একটা ফাংশন x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তো ফর্মুলার প্রমাণ তোমাদের লাগবে না, শুধু ফর্মুলাটা মনে রাখতে হবে। n x n - 1। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সাপোজ ধরো y আছে x টু দি পাওয়ার 4, তাহলে এই সূত্র প্রয়োগ করব। তার সূত্র প্রয়োগ করছি, dy বাই dx। তাহলে n এর মান কত এই ক্ষেত্রে? 4 x n - 1, তার মানে 4 - 1। তাহলে উত্তর কত হলো? 4x3। দেখা গেল প্রশ্ন হয়তো এরকম আছে, কেমন? x টু দি পাওয়ার -3। তো চিন্তার কোনো কারণ নেই, ফর্মুলা একই থাকবে, dy বাই dx। আমি n এর জায়গায় আগেরবার +4 ছিল, এইবারে -3 আছে, তাহলে এখানে লিখবো আমরা -3, আর এইখানে আসবে কত? -3 - 1, তার মানে উত্তর হবে এইটা। তাহলে কোনো চিন্তার কারণ নেই, সূত্র ওই একই থাকছে। তো এবার ফিরে আসি যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম তখন, যে একটা ফাংশন এরকম আছে আর আরেকটা ফাংশন হয়তো এইরকম আছে, তো দুটোর মধ্যে ফারাক কি? দেখো, এই ক্ষেত্রে গুণ আকারে আছে x², এই ক্ষেত্রে যোগ আকারে আছে। তো যখন যোগ আকারে থাকবে তখন যখন আমরা dy বাই dx করব, তো প্রথমটা তো ধ্রুবক পুরোটাই, সেজন্য শূন্য হয়ে গেছে, কিন্তু পরেরটা তো ধ্রুবক না, সেই জন্য এটা আসছে উত্তর। কিন্তু whereas গুণের ক্ষেত্রে কি হচ্ছে না, 4 এটা ধ্রুবক, তার অবকলন হবে না, 4 এ ওরকমই পড়ে থাকবে। কিন্তু গুণ আকারে যেহেতু আছে, তাই দুইটা নামলো আর x টু দি পাওয়ার 2 - 1। সেখান থেকে জাস্ট সিম্পলিফিকেশন করে যে উত্তরটা আমাদের আসছে সেটা কত? 8a x টু দি পাওয়ার 1 মানে x। এর জন্য তোমরা এটা একটা ফর্মুলা আকারে লিখতে পারো, কি রকম না, ddx অফ cx টু দি পাওয়ার n, যেখানে c হচ্ছে ধ্রুবক, তার মানে হচ্ছে c অফ c ইনটু এইটা। তার মানে নিয়ম হচ্ছে অবকলন করার সময় যদি কোনো চলরাশির সঙ্গে ধ্রুবরাশি থাকে কিংবা কনস্ট্যান্ট টার্ম থাকে, সেই কনস্ট্যান্ট টার্মটাকে অবকলনের বাইরে নিয়ে আসা। তো বাইরে যদি এমনি না লিখতে চাও তাহলে সরাসরি আলাদা করে দিলেই হবে, যেরকম আমি করেছি। আর এই ক্ষেত্রে যোগ আকারে ছিল, সে এমনিও শূন্য হয়ে গেছে। তো এটা কোনো ফর্মুলা আকারে মনে রাখতে পারো। এছাড়া যে ফর্মুলাটা আমাদের অনেক সময় খুব কাজে লেগে থাকে, সেটা হচ্ছে এই log base e x, অর্থাৎ log to the base e x এর অবকলনের মান হচ্ছে 1/x। এটাও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ফিজিক্সে লেগে থাকে, আর অঙ্কে তো অবশ্যই লাগে অনেক। তো এই যে log সম্বন্ধে একটা ছোট্ট কথা বলে দিই, যেহেতু log নিয়ে কথা উঠছে। তো সেটা হচ্ছে যে log এর দু রকমের ব্যাপার রয়েছে। log মানে আমরা বলে থাকি কি, লগারিদম। তোমরা ক্লাস 9 এ সবচেয়ে প্রথমবার লগারিদম দিয়ে পড়েছিলে অঙ্কে। তো লগারিদমের দুটো ব্যাপার রয়েছে। একটা হচ্ছে যেটা তোমরা 12 এ 11 12 বেশি ইউজ করো, সেটা হচ্ছে কারণ হচ্ছে অঙ্কের সিলেবাসে দেখো লগকে আলাদা করে সিলেবাসে নেই। তো নেপেরিয়ান লগারিদম, বা এটাকে আমরা বলে থাকি কি, ন্যাচুরাল লগারিদম বলা হয়। আরেকটা কি না, আরেকটা হচ্ছে যে নেপেরিয়ান লগারিদম, ন্যাচুরাল লগারিদম। আর এই যে নেপেরিয়ান লগারিদমের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা কি না, log base e x, এর ভূমি হচ্ছে base e। একে আমরা এইভাবেও লিখে থাকি ln x, অর্থাৎ ln x বলি আমরা। এই যে e লেখা হয়েছে সেটা আসলে এরকম, এই e এর যে মান এরকম, মানে এইরকম ডট ডট ডট, মানে মূলত আমরা এই মানটাও বলতে পারি, কিন্তু ওরা কি করে এই থার্ড টার্ম অবধি না আরো টার্ম নেয়। তো যাই হোক, ওটা আমাদের ইস্যু নয় এখন।
জাস্ট এরকম ভ্যালু তোমরা ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর দেখতে পারো। আর যেটা আরেকটা যেটা কমন লগারিদম আর কি, তো সেই কমন লগারিদমের ক্ষেত্রে যেটা হয় আর কি সেটা কি না, তার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মানে গাণিতিক ক্ষেত্রে বলতে গেলে সেটা হচ্ছে বেস 10। তো জাস্ট এইটুকু মাথায় রাখলে হবে, কিংবা আরো যদি কম মাথায় রাখতে পারো তাতেও সমস্যা নেই, যে লগে যেটা বেস 10 একটা হয় আর একটা বেস ই হয়, আর বেস ইটাই কিন্তু আমরা পদার্থবিদ্যাতে ইউজ মূলত করি, তার জন্যই ফর্মুলাগুলো থাকে। কেউ বলবে স্যার বেস 10 থাকলে কি করব, না বেস 10 থাকলে তাকে বেস ই তে কনভার্ট করে নিতে হবে। সেটা তোমরা অঙ্কের বইগুলোতে দেখবে রয়েছে, কিন্তু ফিজিক্সে আমাদের সেরকম লাগবে না, কাজে অঙ্কেই লাগে। তো অঙ্কের স্যাররা তোমাদের সঙ্গে আলোচনা করবেন, তাহলেই হবে। তো এই ফর্মুলাটা একটা লাগছে আমাদের। নেক্সট যে ফর্মুলা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল এরকম e টু দি পাওয়ার mx। এই ফর্মুলা দিয়ে আমরা দুই রকমের করতে পারবো, এটা হচ্ছে m e টু দি পাওয়ার mx। এর থেকে আমরা দুই রকমের করতে পারবো, সে দুই রকমের কেমন সেটা আমি এইদিকে বলছি তোমাদের। এর থেকে যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে সাপোজ কোন ফাংশন আছে এরকম, তো এর অবকলন আমরা ইজিলি করে নিতে পারবো। m এর জায়গায় যখন 2 আছে তাহলে উত্তর হবে কি অবকলন করে এইটা। ইভেন কেউ যদি ভাবে যে স্যার এখানে সাপোজ মাইনাস আছে, তো কোনো চিন্তা নেই, এটা মাইনাস হবে, এটা মাইনাস হয়ে যাবে। সে একই ফর্মুলা যেরকম x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের। যদি সাপোজ ধরো কোনো মান নেই, মানে 1 আছে e টু দি পাওয়ার x, কিন্তু মান তো আছে, x মানেই তো 1 ইনটু x, তার মানে m এর মান কত সেই ক্ষেত্রে 1। তো সেই ক্ষেত্রে অবকলন করার পর কিন্তু উত্তরে কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। আর যদি এটা -x থাকতো তাহলেও কিন্তু সেই মাইনাসটা কিন্তু এখানে আসতো, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপর যে সূত্রটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে সাইন এবং কস। রয়েছে অনেক সূত্র, কিন্তু যেগুলো বেশি কাজে লাগে আমি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করছি। এরাও কিন্তু দুটো করলে আমরা চারটে করতে পারবো। কিরকম না, এর যে নিয়ম প্রমাণ তোমরা অঙ্কে পরে জানতে পারবে। দেখো এমটা বাইরে চলে যাচ্ছে, সাইন এর জন্য প্লাস থাকছে, কস এর জন্য সময় কিন্তু মাইনাস হচ্ছে, আর কস থেকে সাইন হচ্ছে, সাইন থেকে কস হচ্ছে। এতে সুবিধা কি না, তোমরা বইতেও দেখবে এই সংক্রান্ত সূত্রগুলো তোমাদের রয়েছে। তো আমি এখানে যেটা বলবো এই ক্ষেত্রে সুবিধা কেমন দেখো, আমরা এই সূত্র পড়ে কতটা লাভবান হচ্ছি। ধরো কোনো ফাংশন রয়েছে y শুধু sin x, আর কোথায় রয়েছে y sin 4x। এই একটা সূত্র দিয়ে আমরা দুটোই করতে পারবো। কি রকম না, এখানে যখন অবকলন আমি করব তাহলে sin x মানে x এর পাশে কি আছে 1 আছে, তাহলে m এর জায়গায় 1 বসাবো, তাহলে 1 cos 1 x, তাহলে উত্তর হবে cos x। তার মানে sin x এর জন্য নতুন করে সূত্র পড়ার দরকার নেই, ওইটাই লাগিয়ে দেওয়া যাবে। আর এই ক্ষেত্রে যদি প্রয়োগ করি তাহলে dy বাই dx সমান হবে cos 4x, আর এই চারটা বাইরে আসবে। একই ভাবে আমরা y সাপোজ cos x, আর এইখানে আছে সাপোজ y cos 3x। আর যদি সামনে মাইনাস টাইনাস থাকে, মাইনাসকে আলাদা ওইরকমই রেখে দেবে, তাকে কোনো বাদ দেওয়া যাবে না। তাহলে এইখানে অবকলন যখন করব সূত্র রয়েছে কত, কিছু নেই মানে 1 ইনটু sin 1x, তার উত্তর হচ্ছে মাইনাস sin x, -1 ইনটু। এইবারে প্রশ্ন হচ্ছে cos এর ক্ষেত্রে তাহলে এই দিকে কি হবে না, dy বাই dx এর ক্ষেত্রে মাইনাস ছিল, সে মাইনাসটা m, তাহলে 3 -3 sin 3x। তাহলে এই সূত্রগুলো আমাদের যথেষ্ট কাজে লাগে। এবার ইনভার্স ফাংশনের কয়েকটা সূত্র রয়েছে, কিন্তু খুব একটা আমাদের কিন্তু কাজে লাগে না, তবুও তিনটে জেনে রাখা ভালো। কি না, ddx of
sin ইনভার্স x, কারণ অঙ্ক থেকে তো ইনভার্সটা এখন বাদিক চলে গেছে, শুধু প্রয়োগের থাকে। তো এই ফর্মুলাটা কিন্তু ফিজিক্সে খুব একটা ইনভার্স লাগে না, খুব রেয়ার। আর এর ক্ষেত্রে একই, শুধুমাত্র একটা তোমরা দেখবে বইতেও রয়েছে ফর্মুলা, শুধুমাত্র একটা মাইনাস রয়েছে। আর আরেকটা মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে কিন্তু লাস্টের তিনটা আমি বলে রাখলাম, সেরকম আমাদের ফিজিক্সে খুব একটা লাগে না। কিছু হার্ডার প্রবলেমের ক্ষেত্রে 12 এ 11 কিছু জায়গাতে মানে কিছু ধরো এন্ট্রান্স লেভেলে কিছু প্রশ্ন করতে গিয়ে টুকটাক লাগে। তো তোমাদের এমনিও ম্যাথে তো করতে হবে, তখন তো আরো ফর্মুলা রয়েছে, যেরকম ধরো cot ইনভার্স x, cosec ইনভার্স x, sec ইনভার্স x, কিংবা এখানেও যদি বলি আমি sin cos রয়েছে, তো বাকিরাও তো রয়েছে, cot রয়েছে, tan রয়েছে, তো সেগুলো তো দেখতে লাগবে। অঙ্ক যখন হবে তখন বেশি প্র্যাকটিস হবে, কিন্তু আপাতত এটা নিয়ে আমরা কিন্তু চ্যাপ্টারগুলো করতে পারবো 11 এ যা রয়েছে। তো এই ফর্মুলাগুলো তো হলো, তো এইগুলো ধরো আমাদের মোটামুটি একটা ফর্মুলা হলো। কিন্তু দুটো জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই ফর্মুলার আলোচনার সাথে সাথে, সেটা হচ্ছে যে কিছু জিনিস রয়েছে, যেরকম ধরো যে ফর্মুলাগুলো আমরা শিখলাম, তো সেই ফর্মুলা তো আমরা প্রয়োগ করব। তো প্রয়োগ করার সাথে অঙ্ক যখন আমরা এই চ্যাপ্টারের বিভিন্ন অঙ্ক কিংবা অন্যান্য চ্যাপ্টারে যে বিভিন্ন অঙ্ক করব, তখন আমাদের নিয়ম এগুলো কিন্তু প্রয়োগ করতে হচ্ছে। তাছাড়া যখন আমরা এই চ্যাপ্টার ছাড়া অন্যান্য চ্যাপ্টারেও বিভিন্ন রকমের প্রবলেমের সম্মুখীন হবে, তখন কিন্তু কোথায় কি প্রয়োগ করতে হবে সেটা কিন্তু সেই অনুচ্ছেদ কিংবা সেই পরিচ্ছেদগুলো পড়ার সময় প্রয়োগ করতে হবে। এখন থেকে প্রয়োগ করলে আমরা বুঝতেও পারবে না। কিন্তু কিছু জেনারেল সমস্যাগুলো হয়ে থাকে। কি রকম জেনারেল সমস্যা? দেখা গেল একটা ফাংশন হয়তো আছে দুজনকে নিয়ে, u v, u ও হচ্ছে চলরাশি, v ও হচ্ছে চলরাশি, এরকম আছে হয়তো, কিংবা এরকম আছে হয়তো, কিংবা বিয়োগ আকারে আছে, কিংবা ভাগ আকারে আছে। তখন দুটোই তো চলরাশি, কারটা আগে হবে কারটা পরে হবে। তো সবচেয়ে সহজ যোগের আর বিয়োগের ক্ষেত্রে, কারণ কি তারা আলাদা আলাদা আছে, তাই আমরা এটা করে নিলাম, তার সাথে প্লাস এটা করে নিলাম, যা উত্তর বেরোলো সেটা। বিয়োগের ক্ষেত্রেও একই, এই দুটোতে কোনো সমস্যা নেই, এটা করলাম এটাও করে নিলাম। যত সমস্যা এই গুণ আর ভাগের ক্ষেত্রে হয়। তো গুণের ক্ষেত্রেও তোমাদের একটা সহজ নিয়ম বলি, dy বাই dx যখনই তোমরা করবে, আর তোমরা তো ভাববে স্যার দ্বিতীয় ক্রমে অবকলন করার সময় কি সূত্র কি থাকবে? সূত্র একই থাকবে। প্রথমে যখন y ছিল সেখান থেকে dy বাই dx পেলাম, পরের পরে dy বাই dx ই ধরে নাও y এর মতো, তো তারপরে যখন অবকলন করব তখন d2y বাই dx2। আমি তাহলে একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে dy বাই dx যখন করব, প্রথমে কি আছে? u আছে, তাহলে প্রথমে u এর অবকলন করবে, তখন কিন্তু v ধ্রুবক থাকবে, মানে এট এ টাইম একজনেরই হবে। তো এবার u এর হয়ে গেছে, সেই জন্য u ধ্রুবক থাকবে, তারপরে কিন্তু v এর হবে। এটাই হচ্ছে নিয়ম। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সাপোজ ধরো এরকম কোনো ফাংশন আছে x³ e টু দি পাওয়ার 2x, তো এটা গুণ আকারে দুটো চলরাশি, তাহলে করার সময় কি করবে? dy বাই dx, প্রথম x³ আছে তার অবকলন হয়ে গেল, তখন এটা ধ্রুবক থাকলো, পরের বারে x³ টা ধ্রুবক, তার অবকলন হয়ে গেল, সুন্দর উত্তর বেরিয়ে গেল। তোমরা একবার ধরে ধরে করতে পারো, dx লিখে লিখে করতে পারো। আমি সরাসরি সূত্রটা বসিয়েছি, তোমাদের হয়তো এখন সূত্রটা মনে নেই, তো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ভাগের ক্ষেত্রে নিয়মটা কি না? ভাগের ক্ষেত্রে যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে নিচে যেটা থাকবে সেটা স্কয়ার লিখে দেবে। অবশ্য আলাদা ভাবেও করা যায়, ভাগকে গুণ আকারে করা যায়, অর্থাৎ এইভাবেও করা যেতে পারে, একই ব্যাপার, মানে এই ভাবে সাজিয়ে এই সূত্রও লাগিয়ে দেওয়া যেতে পারে, করা যাবে। কিন্তু যদি না করতে চাও, অনেকেই ভালো লাগে না সেটা, তাহলে নিচে যেটা থাকবে সেটা স্কয়ার করবে, v স্কয়ার, প্রথমে যে আছে তার অবকলন করবে, তাহলে dy বাই dx ইনটু v। তারপরে ভাগের ক্ষেত্রে মাঝে মাইনাস হবে, এরকম প্লাস কিন্তু হবে না, তাহলে মাইনাস u টাকে ফিক্স, যেহেতু u এর অবকলন অলরেডি হয়ে গেছে, তারপরে dv বাই dx। তো এই যে এই ফর্মুলা এটা তো নতুন কিছু শেখা হলো না, এইটা আর এইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন ফাংশনকে আমরা এইভাবেই কিন্তু অ্যাপ্রোচটা করব। এবারে বলি যে দ্বিতীয় ক্রমের অবকলন নিয়ে যারা অনেকের সমস্যা, আমি একটা एग्जांपल নিলে দুটোই আলোচনা একই সঙ্গে হয়ে যাবে। সাপোজ আমরা একটা ফাংশন এরকম নিলাম 4 - 2
আর এরকম। তো এখানে বলা হচ্ছে প্রথম ক্রমের অবকলন বের করতে, তারপরে দ্বিতীয় ক্রমের অবকলন বের করতে। তাহলে প্রথম ক্রমে যখন আমরা অবকলন বের করছি তাহলে এখানে কত আসবে, এইটা ফর্মুলা জানো, x টু দি পাওয়ার n এর যে ফর্মুলা এখনই বললাম, কত ছিল nx n টু দি পাওয়ার -1। পরেরটা ক্ষেত্রে মাইনাস যেহেতু তাহলে 4 ইনটু -2, ওই জন্য মাইনাসটা এখানে চলে আসছে, কিংবা সরাসরি যেটা আমরা করে থাকি -8। আর যেহেতু এটা ধ্রুবক পদ শূন্য, তো এটা প্রথম ক্রমের অবকলন হয়ে গেল। কিন্তু আমাদের চেয়েছে দ্বিতীয় ক্রমেরটাও চেয়েছে, তাহলে আমরা কি করব, এরকম করব। তাহলে এখানে কত হচ্ছে, এইখানে থাকছে 2, তাহলে এখানে 12 1 প্লাস 24, যত বলবে তত করা যায়, কিন্তু আমাদের দ্বিতীয় ক্রমের পদ এমনিও লাগবে না। তোমরা নিজেদের চর্চার জন্য কিংবা প্র্যাকটিসের জন্য আমি বলতে পারি তোমাদের, সেটা হচ্ছে তোমাদের ছায়া প্রকাশনী বইতে 35 এবং 36 পেজের একদম শুরুতে কিছু অবকলন এমনি প্র্যাকটিসের জন্য করে দিয়েছে তারা, সেটা দেখতে পারো। না হলে আমি যেভাবে বললাম তোমরা সেইভাবে অ্যাপ্রোচ কিন্তু করতে পারো। কিন্তু অবকলনের একটা চেইন রুল কিংবা একটা শৃঙ্খল নিয়ম রয়েছে, সেইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি। অর্থাৎ ধরো একটা ফাংশন হয়তো এরকম আছে y ধরো 2x, আরেকটা দেখা গেল z হয়তো আছে, যেরকম এইখানে আমাদের দুটো ফাংশন নিয়ে বলা হচ্ছে। সাপোজ ধরো আমি এখানে চেঞ্জ করলাম x 4 z টু দি পাওয়ার 4, কিন্তু আমাদের উত্তর যেটা চাইছে সেটা চাইছে কিন্তু dy by dx। তো dy by dx আমরা এখান থেকে বের করে নিলাম, কিন্তু যখন dy by dz চাইবে তখন কি হবে, কেউ বলবে হ্যাঁ স্যার এখানে x এর মানটা এখানে আমি বসিয়ে তারপরে করব। হ্যাঁ অবশ্যই সেটা করা যাবে, সেটা তো একটা রাস্তা। কিন্তু কলন বিদ্যাতে অনেক সময় যেটা আমরা রিপ্রেজেন্টেশনে লাগে, এই dy by dz টাকে আমরা এইভাবে করি, ভেঙে নিই ইনটু এরকম। তাহলে দেখো আমরা dy by dz টা পেয়ে যাচ্ছি। এটা কার মতো, ধরো আমাদের কোনো ফাংশন আছে এবং a by b, যেটা বীজগণিতে আমরা 9 10 এ করেছি কিংবা 7 এও করেছি, একে আমরা এইভাবে সাজাই এরকম। তো ওটা যা করো এটাও তাই করো, একে আমরা চেইন রুল কিংবা শৃঙ্খল নিয়ম বলে থাকি। তোমাদের পেজ নাম্বার 35 এও এরকম রয়েছে। এটা কিন্তু কিছু প্রশ্নের ক্ষেত্রে খুব কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায়। সাপোজ ধরো একটা y একটা ফাংশন যেমন x এর রয়েছে, অথবা একটা sin এর কোনো ফাংশন রয়েছে, আর এদিকে হয়তো দেখা গেল সেই sin x এর যে x তার একটা ফাংশন রয়েছে। তো তখন আমরা অ্যাপ্রোচটা কিভাবে করব, তখন কিন্তু আমরা এইভাবেই করব। যেরকম ধরো একটা ছোট্ট উদাহরণ দিই, ধরো x r cos θ আর y i sin θ। তাহলে এবার আমি হয়তো জিজ্ঞেস করছি প্রশ্নে যে dy by dx কত, তো এইটাকে তোমরা এইভাবে সাজিয়ে নিতে পারো dy by dθ, কারণ r তো ধ্রুবক, আর dθ by dx। তাহলে দুটো সমীকরণ থেকে আলাদাভাবে dy by dθ বের করে দিলে আর dθ by dx বের করে দিলে, তারপরে গুণ করে দিলে, সুন্দর হয়ে গেল। কোনো ক্ষেত্রে ভাগেরও প্রয়োজন হতে পারে, কারণ এটা যে আমি গুণ আকারে লিখি সেটাকে তো ভাগ আকারেও লেখা যাবে, dy by dθ by dx by dθ, সেখান থেকেও করা যাবে। তো এরকম যতই আমি এখন বলি না কেন, যখন আমরা এই থিওরিগুলো আরো পড়তে থাকবো, নতুন নতুন উদাহরণ নতুন নতুন প্রশ্ন আসবে, কিংবা যখন অনুশীলনী স্পেশালি করব, কিংবা বইয়ের এক্সাম্পলগুলো যখন আমরা বেগ ত্বরণ এগুলো শিখে যাব, এগুলো জেনে যাব, তখন কিন্তু প্রয়োগগুলো তোমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো আপাতত আমি যতটা কমের মধ্যে তোমাদেরকে বলা যায় সেটা বললাম। তোমরা নিজেদের বইতে, টেক্সট বইতে পেজ নাম্বার 35 আর 36 এর ইনিশিয়াল পার্ট দেখতে পারো। আমরা নেক্সট ভিডিওতে, সেটা হচ্ছে সমাকলন নিয়ে রয়েছে, একটা ভিডিওতে হবে না, নেক্সট দুটো ভিডিওতে সমাকলনের যে ফান্ডামেন্টাল যতটা ন্যূনতম না হলে আমাদের ফিজিক্সের সমস্যা হবে, সেগুলো নিয়ে আলোচনা করব নেক্সট দুটো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের ভিডিওতে সমাকলন নিয়ে আলোচনা হবে। টিল দেন, বাই।